দশম শ্রেণীর ছেলেমেয়েদের জন্য আজ গোলক চ্যাপ্টারটি নিয়ে আমরা আলোচনা করব। গোলাকার বস্তু বলতেই আমাদের মাথায় আসে ফুটবলের কথা, কমলালেবুর কথা বা ভূগোলের ক্লাসে স্যারের দেখানো গ্লোবের কথা। এই ধরনের বস্তুগুলোকেই আমরা গোলাকার বস্তু হিসাবে চিনি। অর্থাৎ গোলক বস্তুটি দেখতে অনেকটি এরকম। তোমরা যদি আগের ছবিগুলোর দিকে তাকিয়ে কয়েকটা জিনিস লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এই ঘন বস্তুগুলি প্রত্যেকটি একটি মাত্র বক্রতল দ্বারা গঠিত এবং প্রত্যেকটির কেন্দ্রস্থ একটি বিন্দু রয়েছে, যে বিন্দু থেকে বক্রতল পর্যন্ত যে দূরত্ব সেই দূরত্বটা সমান। বক্রতলের যে কোনো বিন্দুর দূরত্ব, বক্রতলের উপরের যে কোনো বিন্দু যদি তুমি নাও তাহলে ওই সেটা তুমি কমলালেবু ধরো বা ফুটবল ধরো বা গ্লোব ধরো, বক্রতলের উপর যে কোনো একটা বিন্দু নিয়ে নাও এবং বৃত্তের কেন্দ্রের তুমি একটা বিন্দু পাবেই প্রত্যেকের ক্ষেত্রে, যার থেকে ওই বক্রতলের ওই বিন্দু পর্যন্ত দূরত্ব সমান। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, এটা যদি একটি গোলক হয় তাহলে এই কেন্দ্রস্থ দেখো একটা বিন্দু আছে, যে বিন্দু থেকে এই পরিধির উপর যে কোনো একটা বিন্দু যদি এরকম একটা নেওয়া হয়েছে তাহলে তার দূরত্ব সমান হবে। তুমি এই জিনিসটি যে কোনো জায়গা থেকে নিতে পারো, তাহলে প্রত্যেকের ক্ষেত্রে এই দূরত্বটি এখানে আর দ্বারা চিহ্নিত করা হয়েছে, তো এই আরই হবে। এই দূরত্বটিকে বলা হয় গোলকের ব্যাসার্ধ। অর্থাৎ গোলকের যদি আমরা সংজ্ঞা হিসাবে ভাবতে পারি যে গোলক কাকে বলে, তাহলে আমরা এরকমভাবে বলতে পারবো যে একটি মাত্র বক্রতল দ্বারা সীমাবদ্ধ একটি ঘন বস্তু, যার কেন্দ্রস্থ একটি বিন্দু থেকে পরিধির উপর যে কোনো বিন্দুর দূরত্ব সমান। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব তাকে ওই গোলকটির ব্যাসার্ধ বলে। একটি গোলকের একটি গোলককে যদি আমরা এভাবে সরু সরু করে কাটতে শুরু করি, ধরো একটা কমলা লেবু তুমি নিচ থেকে উপর পর্যন্ত স্লাইস আকারে কাটতে শুরু করলো, সেই স্যালাড কাটে যেরকম ভাবে ওই কাটতে শুরু করলে, তাহলে দেখতে পাবে নিচের এই প্রত্যেকটি স্লাইস এক একটা বৃত্ত। নিচের বৃত্তটির ব্যাসার্ধ কম এবং যত তুমি উপরের দিকে যাবে বৃত্তের ব্যাসার্ধ ক্রমশ বাড়তে রয়েছে। আবার একটা সময় পরে সেই ব্যাসার্ধের দৈর্ঘ্য, অর্থাৎ প্রত্যেকটি বৃত্তের যে ব্যাসার্ধ সেই দৈর্ঘ্য আস্তে আস্তে করে কমতে শুরু করেছে। অর্থাৎ এই মাঝ বরাবর থেকে যত দুই সাইডের দিকে যাবে ততই যে বৃত্তাকার স্লাইসগুলো তুমি বের করছো তার ব্যাসার্ধগুলো কমতে শুরু করেছে। এখন আমরা যদি একটা লেবু নিয়ে নিই, তোমরা এটা ভাবতে পারো লেবু একটা গোলকের মতোই। তো এর সমগ্র তলের ক্ষেত্রফল বের করানোর জন্য আমরা একটা দড়ি নিলাম এবং পেঁচিয়ে পেঁচিয়ে এই লেবুটাকে ঢেকে দিলাম এরকম ভাবে। এরপর এই লেবুটির ঠিক মাঝখান থেকে চারটে সরু সরু স্লাইস বের করে নিলাম, চারটে। আমরা দেখব এই যে দড়িটা যেটা দিয়ে আমরা আগে এই লেবুটিকে ঢেকে রেখেছিলাম, সেই দড়িটি দিয়ে এই চারটে স্লাইসের উপর ঢেকে দেওয়া যাচ্ছে এবং ঠিক ওই দড়িটাই লাগছে, এক্সট্রা আমাদের দড়ি কোনো নিতে হচ্ছে না বা দড়িটা বেশিও হচ্ছে না। অর্থাৎ আমরা বলতে পারি এই লেবুটির সমগ্র তলের ক্ষেত্রফল চারটি বৃত্তাকার এই যে ক্ষেত্র আমরা এখানে দেখতে পাচ্ছি লেবুর অংশ, তাদের ক্ষেত্রফলের সাথে সমান। প্রত্যেকটি এই বৃত্তাকার অংশের ক্ষেত্রফল কত আমরা জানি, প্রত্যেক বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে চারটি বৃত্তের ক্ষেত্রফল মিললে কত হবে, 4 পাই আর স্কোয়ার। অর্থাৎ একটা গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত, 4 পাই আর স্কোয়ার, যেখানে আর হলো বৃত্তের গোলকের ব্যাসার্ধ। এখানে বৃত্তের ব্যাসার্ধ যেটা সেটাই এর গোলকের ব্যাসার্ধ। এছাড়াও আমরা আরও একটি ফর্মুলা মনে রাখবো, যে গোলকের আয়তনের ফর্মুলা। এটা মনে রাখবে, একটা গোলকের আয়তন মানে সে যতটা জায়গা দখল করে থাকে। সেই ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব। এছাড়াও আমরা এরকম দুটো বাটির মতন অংশ নিয়েছি, একটা গোলকের মাঝখান থেকে কেটে দিয়েছি।
এখন এই দুটো অংশকে আমরা বলবো প্রত্যেকটি একটা করে অর্ধগোলক, গোলকের অর্ধেক, তাই এদের নাম অর্ধগোলক। এই অর্ধগোলকের বাইরের অংশটির ক্ষেত্রফল কত হবে, বা বক্রতলের ক্ষেত্রফল কত হবে না, টোটাল গোলকের ক্ষেত্রফল কত, 4πr²। তাহলে অর্ধগোলকের ক্ষেত্রফল কত, 2πr²। তাহলে এটারও ক্ষেত্রফল কত, 2πr²। এবার এই অর্ধগোলকটি যদি নিরেট হয়, অর্থাৎ এখানে তাহলে একটা ক্ষেত্রফল আছে, আমরা যদি অর্ধগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে আমরা কি এই ভেতরের অংশটারও একটা ক্ষেত্রফল যোগ করতে হবে। এই ভেতরের অংশটা কি, সেও একটা বৃত্তাকার অংশ, তার ব্যাসার্ধ যদি r হয়, তাহলে এই বৃত্তাকার অংশের ক্ষেত্রফল কত, πr²। তাহলে এর সাথে যোগ করে দিলাম πr²। তাহলে কত হলো, 3πr²। এটা কার ক্ষেত্রফল না, অর্ধ বৃত্তাকার গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, যদি গোলকটি, অর্ধগোলকটি নিরেট হয়। ঠিক আছে। আর যদি ভেতরটা ফাঁকা হয়, তাহলে আমাদের এই πr² যোগ করতে হবে না ঠিকই, কিন্তু তখন আবার আমাদের ভেতরের ক্ষেত্রফলটা যোগ করে নিতে হবে। যদি এটা ফাঁকা হয় ভেতরের পোর্শনটা, তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফল আমাদের 2πr² যেমন আমরা নিলাম, তেমন ভেতরে আবারও আমাদের একটা 2πr² নিতে হবে, কারণ ভেতরে আবার একটা ওরকম গোলকের অংশ রয়েছে। তাহলে 4πr² হবে। তোমরা যদি না বুঝতে পেরে থাকো আমাকে জিজ্ঞাসা করো। আমরা একটু রিক্যাপ করে নিই, আমরা কি কি জানলাম। একটা গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত, 4πr²। তার আয়তন কত, 4/3πr³। একটা অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত, 3π, একটা 2πr², তার সাথে একটা πr²। অর্ধগোলকের আয়তন কত হবে না, টোটাল গোলকের আয়তনের অর্ধেক, অর্থাৎ এটা যদি 4/3πr³ হয়, তার অর্ধেক হাফ, অর্থাৎ হাফ ইন্টু 4/3πr³। অর্ধগোলকের আয়তনের কথা বলছি, তাহলে 2 2 এ 4, অর্থাৎ 2/3 হবে, অর্থাৎ 2/3πr³। এটা অর্ধগোলকের ক্ষেত্রে, এটা অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, এটা গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, গোলকের আয়তন। কোষে দেখি 12, গোলক চ্যাপ্টারটি তোমরা খুলে নাও, 183 পেজে রয়েছে, বইটা রাখবে সাইডে, তাতে বুঝতে অনেকটা সহজ হবে। এই অঙ্কগুলো আমরা একটু করবি, দেখি আমরা থিওরি যা যা পড়লাম করতে পারছি কিনা। প্রথমে দেখা যাক কি রয়েছে। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া রয়েছে। তার মানে কি দেওয়া রয়েছে, ব্যাসার্ধকে কি দিয়ে ডিনোট করি আমরা, আর দিয়ে, অর্থাৎ আর এর মানটা দেওয়া রয়েছে। তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত, তো সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু দিয়ে আমরা কি লিখব, এখানে যেহেতু ফর্মুলা তো আমরা জানি, 4πr², আর এর জায়গায় 10.5 হয়ে গেল। এবার এইটা ক্যালকুলেশন করে বের করব। পাই মানে 22/7, এবার 10.5 মানে হলো 10.5কে দুবার দিয়ে দাও, এইবার এই গুণটি করতে হবে তোমাদের। তাহলে দেখো, দশমিকটা তুললে এরকম আসবে। এবার ধরো 7 দিয়ে কাটছি আমি, 7 1-এ 7, 35, 7 5-এ 35 হলো। এবার ধরো এখানে 10 রয়েছে, তো আমি এটাকে 2 11 করলাম, এটাকে 2 5-এ দিলাম, তাহলে 5, এটাকে কাটার চেষ্টা করি, 5 2-এ 10, 5 1-এ 5 হলো। আচ্ছা, এরপরে একে কাটি,
দেখো একে কাটবো, 5 3 15, 5 2 10, 2 2 4, তাহলে কত হলো? 2 গুণ 11 গুণ 3 গুণ 21। এইবার এটাকে দেখো, 6 গুণ 21 গুণ 11, 6 1 6, 6 2 12 ইন্টু 11। তাহলে 11 দিয়ে গুণ করব, 11 দিয়ে গুণ করলে কি হবে লক্ষ্য করো, 6 হবে, 8 হবে, 3 হবে, 1 হবে। অর্থাৎ ক্ষেত্রফল কত বেরোবে? এত বর্গ সেমি। দেখে না, সেমি ছিল বলে বর্গ সেমি দিলাম। অর্থাৎ তুমি উত্তরে কি লিখবে? প্রথমে লিখবে গোলকটির ব্যাসার্ধ আর সমান এত, উপরে লিখে নেবে গোলকের ব্যাসার্ধ আর সমান এত, অতএব তার সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু 4 পাই এইটা স্কোয়ার দিয়ে এবার এই ক্যালকুলেশনটি করবে, এটা আসবে। আচ্ছা, এরপরে আমরা ঠিক ওর পরের অঙ্কটিতে চলে যাই। পরবর্তী প্রশ্নটি আলোচনা করার আগে আমি তোমাদের দুটো প্রশ্ন পড়ছি, দুটো প্রশ্নের উত্তর আলোচনা করছি, একটু মন দিয়ে শোনো। ধরা যাক তোমাকে বলা হলো যে কোনো একটি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 616 বর্গ সেমি। ওই গোলকটির ব্যাসার্ধ কত? এই প্রশ্নের উত্তর তোমরা কিভাবে দেবে? এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় তোমরা যেটা করবে সেটা ধরে নেবে যে ধরা যাক গোলকটির ব্যাসার্ধ 8 সেমি। অতএব যেহেতু বলে দেওয়া রয়েছে তার সমগ্র তলের ক্ষেত্রফল 616, তাহলে আমরা বলতে পারি যদি ওই গোলকটির ব্যাসার্ধ 8 সেমি ধরে নেই, তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফল ফর্মুলা অনুযায়ী কত হবে? অতএব গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? 4 পাই আর স্কোয়ার, এটা ফর্মুলা অনুযায়ী। যদি কোনো গোলকের ব্যাসার্ধ 8 সেমি হয় তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফল এটা। এবার যেহেতু আমাকে সমগ্র তলের ক্ষেত্রফল 616 বর্গ সেমি দিয়ে দিয়েছে, তাহলে আমি কি বলতে পারি? অতএব শর্ত অনুসারে বা প্রশ্নানুসারে, আমি শর্তানুসারে লিখলাম 4 পাই আর স্কোয়ার 616 এটা হবে। এবার এখান থেকে আমাদের আর এর ভ্যালু বের করতে হবে। সেটা কিভাবে দেখে নাও। 4 ইন্টু 22
বাই 7, পাইয়ের মানটা বসালাম, ইন্টু আর স্কোয়ার ইকুয়াল টু 616, বা 4 গুণ 22 গুণ আর স্কোয়ার ইকুয়াল টু 616 গুণ 7, বা আর স্কোয়ার ইকুয়াল টু 616 গুণ 7 বাই 4 গুণ 22। এবার এটা একটু কাটাকুটি করো। 4 একই 4, 5 6 2 21, 4 5 20 16, 4 4 4 16। এবার এটাকে ধরো, আমি আবারও 2 দিয়ে দিলাম, 2 7 14, 2 7 14, 2 11, এটা তোমরা নিজেরা করো, 11 7 77, 7 ইন্টু 7 অর্থাৎ 7 স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি বা আর স্কোয়ার ইকুয়াল টু 7 স্কোয়ার, বা আর ইকুয়াল টু 7। অতএব গোলকটির ব্যাসার্ধ 7 সেমি। অঙ্কটি ভালো করে দেখো এবং লক্ষ্য করো, যদি কেউ আমাদের গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বলে দেয়, তাহলে আমরা তার ব্যাসার্ধ বের করে ফেলতে পারবো এইভাবে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এইবার তোমাদের আমি আরো একটি প্রশ্ন দিচ্ছি, সেটাও খুব মন দিয়ে শোনো। একটি গোলক রং করতে খরচ হয়েছে প্রতি বর্গ সেমি 5 টাকা করে, অর্থাৎ প্রতি বর্গ সেমিতে 5 টাকা করে, রং করতে 5 টাকা করে খরচা হয়। এখন দেখা গেছে যে ওই গোলকটিকে রং করতে টোটাল খরচ হয়েছে 3080 টাকা। তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত? প্রশ্নটা শোনো। একটি গোলককে রং করা হচ্ছে কাজ আমাদের, সেটা কাজ করতে গেলে কিরকম খরচ হয় না, প্রতি বর্গ সেমি রং করতে খরচ হয় 5 টাকা। প্রতি বর্গ সেমি মানে বর্গ সেমি মানে কতটুকু জায়গা জানো, যে 1 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 1 সেন্টিমিটার প্রস্থ মিলে যতটুকু জায়গা হয়, সেই জায়গাটি রং করতে এত টাকা খরচা হয়েছে। বুঝতে পেরেছো? এখন বলছে যে গোলকটি রং করতে টোটাল এত টাকা যদি খরচ হয়, তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত? এটা কি হবে? অর্থাৎ 1 বর্গ সেমি রং করতে 5 টাকা খরচ হয়, তাহলে এত টাকায় কত বর্গ সেমি খরচ হয়েছে? তাহলে ওটাই নিশ্চয়ই গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে এত টাকায় কত বর্গ সেমি রং করা হয়েছে? তোমরা যারা ঐখিক নিয়ম পছন্দ করো তারা একটু ভালো করে লক্ষ্য করো, যে 5 টাকায় আহ, রং হয় 1 বর্গ সেন্টিমিটার, 1 টাকায় কত হয়? তাহলে সেই আমরা কি করতাম, 1-এর 5। আর যারা সরাসরি বুঝতে পেরেছো এটা ভাগ করতে হবে, তাদের তো কোনো অসুবিধেই নেই। আর যারা বুঝতে পারোনি, যারা ঐখিক নিয়ম বেশি পছন্দ করো, তাদের জন্য দেখো এইভাবে আমি বললাম, দেখো তোমাদের কার কিভাবে সুবিধে হয়। 5 টাকায় যদি 1 বর্গ সেন্টিমিটার রং করা যায়, তাহলে এত টাকায় কত বর্গ সেমি রং করা যাবে? কি করতে হবে না, এই 3080-কে 5 দিয়ে ভাগ করতে হবে। আর এটাও যারা বুঝতে পারছো না তাদেরকে বলছি, যারা ঐখিক নিয়ম ভালো মনে করো, যে পছন্দ করো, তারা একটু লক্ষ্য করো, 5 টাকায় যদি 1 বর্গ সেন্টিমিটার রং করা যায়, তাহলে 1 টাকায় কত বর্গ সেন্টিমিটার, আর 3080 টাকায় কত বর্গ সেন্টিমিটার রং করা যাবে। এবার এটাকে ভাগ করো, দেখো 5 6 30,
তারপরে 5 একে 5, 3 30, 5 6 30। দেখো এত বর্গ সেমি। এটা কি পেলাম? গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। এবার তাহলে আমরা পরপর দুটো কীরকম অঙ্ক আলোচনা করলাম। একটাতে সমগ্র তলের ক্ষেত্রফল এইটি দেওয়া ছিল, আমাদের বলা হয়েছিল যে তাহলে গোলকের ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ জানতে চাওয়া, অর্থাৎ আর জানতে চাওয়া হয়েছিল। আর এই প্রশ্নে সমগ্র তলের ক্ষেত্রফলটি না বলে দিয়ে বলা হয়েছে ওই গোলকটি রং করতে এত টাকা খরচা হয়েছে। অর্থাৎ তোমাকে প্রশ্নটা যদি আমি দুটো প্রশ্ন একসাথে করে নিই তাহলে কেমন দাঁড়াবে? যদি আমি বলি যে একটা গোলককে রং করতে আমার এত টাকা খরচা হয়েছে প্রতি বর্গ সেমি এত টাকা হিসাবে, তাহলে তার ব্যাসার্ধ কত? অর্থাৎ প্রথমে এইটা থেকে আমাকে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলটা নিতে হবে, সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করে নিতে হবে। তারপর সেই সমগ্র তলের ক্ষেত্রফল থেকে আমাকে সেটা ব্যবহার করে আমাকে আবার তার ব্যাসার্ধ বের করতে হবে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার আমরা পৌঁছে যাব 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কটি খুব মন দিয়ে দেখো। একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি এত টাকা হিসাবে এত টাকা লেগেছে। তাহলে বলটির ব্যাসের দৈর্ঘ্য কত? ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে। তো দেখো অঙ্কটা একটু আগে যে দুটো অঙ্ক আলোচনা করলাম, দেখো দুটোকে এক জায়গায় করলে এই অঙ্কটা হয়ে যায়। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? প্রথমে আমাদের বের করতে হবে যে ওই গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত। সেটা কি করে পাবো? না, লক্ষ্য করো, প্রতি বর্গ সেমি এত টাকা করে যদি তার খরচ হয় তাহলে এত টাকায় কত বর্গ সেমি চামড়া নেওয়া হয়েছে বলটি তৈরি করার জন্য। তাহলে কি করে পাবো সেই কত বর্গ সেমি চামড়া নেওয়া হয়েছে? না, এটাকে এটাতে ভাগ করে দেবো। তাহলে আমি কি পাবো? না, সমগ্র তলের ক্ষেত্রফল পাবো। তারপর ব্যাসার্ধটাকে আমরা আর ধরে নিয়ে 4πr² ইকুয়াল টু ওই সমগ্র তলের ক্ষেত্রফল করে আরটাকে বের করব। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা অঙ্কটা করি। প্রতি বর্গ সেমি 17 টাকা 50 পয়সা হিসাবে 431 টাকা 20 পয়সা লেগেছে বলটি বানাতে। তাহলে বলটি বানাতে কত পরিমাণ চামড়া লেগেছে? তাহলে বলটি বানাতে চামড়া লেগেছে কত? না, টোটাল কত টাকা খরচ হয়েছে? এত। প্রতি বর্গ সেমিতে খরচ কত? 17 টাকা 50 পয়সা। তাহলে এত বর্গ সেমি, এটা কাটাকুটি করতে হবে আমাদের। প্রথমত ভাগ করে দাও, দশমিক উপরে সেম সেম আছে, মানে এটা দুটোর পর দশমিক, ডান দিক থেকে এটা দুটোর পর দশমিক, তো আমরা দশমিক তুলে দিতে পারি। দশমিক তুললে আমরা পাবো 4 3 1 2 0, আর নিচে পাবো 17 5 0। এইবার আমাদের কাটতে হবে। এইবার তোমরা এটা কাটো। দেখো আমি যদি 5 দিয়ে কাটি তাহলে নিচে 5 3 15, 16 17 2 25, 5 5 25 0। উপরটা যদি করি তাহলে 5 8 40, 31 5 6 30, 12 5 2 10, 20 5 4 20। আচ্ছা, এরপর ধরো আবারও 2 দিয়ে কাটলাম, 2 1 2, 2 7 14, 2 5 10, দিয়ে আবার কাটলাম, 2 4 8, 2 3 6, 2 1 2, 2 2 4। এবার দেখা যাক কত দিয়ে যায়। এরপর দুটোকে 7 দিয়ে ভাগ করো, 7 2 14, 15 16 17, 3 7 5 35। তোমরা এটা ভাবতে পারো যে 7 আমি কি করে বুঝলাম। আসলে লক্ষ্য করে দেখো, দুটো সংখ্যাকে, আচ্ছা আমি প্রথমে কেটে নিই তারপরে বলছি। 7 6 42, 43 11, 7 1 7, 42, 7 6 42। আচ্ছা এবারে বলছি শোনো। প্রথমে উপরের সংখ্যাটা শেষে যদি জোড় সংখ্যা, নিচের সংখ্যা যদি শেষে জোড় সংখ্যা থাকে তাহলে 2 দিয়ে যায়, কিন্তু এক্ষেত্রে তা নেই। এবার 3 দিয়েও যাবে না, তার কারণ 3 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে
অঙ্কগুলোর যোগফল মানে 1 7 5 এর তিনটেকে যোগ করলে যত হবে তার জন্য 3 দিয়ে ভাগ যায়, অর্থাৎ নিচেরটা লক্ষ্য করো 3 দিয়ে যাবে না। এবার তোমার 2 গেল না, 3 গেল না, এরপরে আমরা দেখবো 5 দিয়ে যায় কিনা। নিচের শেষে 5 মানে 5 দিয়ে তো যাবে, কিন্তু উপরের আবার 5 নেই, তাহলে 5 দিয়ে যাবে না। তারপরেরটাকে 2 3 যায়নি মানে 6 দিয়েও ভাগ যাবে না, তাহলে পরেরটা 7। হ্যাঁ, এগুলো সব 6 এ ছিল, ক্লাস 6 এ, যে কোনো সংখ্যার শেষটাকে কি দিয়ে ভাগ করতে হয়। আমি জাস্ট একটু বলে দিলাম, তোমরা পরপর চেক করতে থাকবে। যদি তোমরা কেউ না ধরতে পারো তাহলে 2 3 4 5 চেক করতে থাকবে, আর না হলে সরাসরি ভাগ করে দেবে, যে ভাগের যে নিয়ম সেভাবে ভাগ করবে তাহলেও হবে। তাহলে দেখো 616 এলো, আর এখানে 25 এলো। তো আর তো ভাগ যাবে না শেষমেশ, কিন্তু ভাগ করতেই হবে। 6 1 6 আর নিচে 25, এই ভাগটি করতে হবে। তো আমরা একটু ভাগ করি সাইডে। 6 1 6, তাকে 25 দিয়ে ভাগ করো। প্রথমে আমরা 2তে দিলাম, তাহলে 50, 1 1, আর এদিকে 6, তাহলে 25। তারপরে 4-এ দিলাম, 25 4-এ দেখো 100, তারপরে 16 নেমে গেল, তো আবার দশমিক নিতে হবে, 0। আচ্ছা, তো এরপরে কত যাবে? 25 আমরা 6-এ দেব, 6-এ দিলে 25 6 কত? 25 6 হচ্ছে 150, 10 এলো। আবার দশমিক আছে বলে একটা শূন্য নিতে পারবো। এবার দেখো 25 4-এ 100 মিলে গেল, তাহলে উত্তর কত হলো? 24.64। তাহলে চামড়া লেগেছে কত? 24.64 বর্গ সেমি। তাহলে এটাই নিশ্চয়ই বলটির সমগ্র তলের ক্ষেত্রফল। অতএব বলটির সমগ্র তলের ক্ষেত্রফল 24.64 বর্গ সেমি। এবার আমাদের ব্যাসার্ধ খুঁজতে বলেছে। এবার পরের কাজটা কি হবে? আমরা কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে গেছি। ধরা যাক বলটির ব্যাসার্ধ ইকুয়াল টু আর সেমি। অতএব বলটির সমগ্র তলের ক্ষেত্রফল, এবার দেখো সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে, তাই সমগ্র তল লিখবো না, সরাসরি লিখতে পারো। সমগ্র তলের ক্ষেত্রফল আমি লিখেই দিই। বলটির সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র অনুসারে কি হয়? ইকুয়াল টু 4πr², সূত্র অনুসারে। এবার এইটা আর এটা নিশ্চয়ই সমান হবে, হয়েছে। তাহলে আমরা কি ধরলাম? যে ধরা যাক বলটির ব্যাসার্ধ আর, অতএব বলটির সমগ্র তলের ক্ষেত্রফল 4πr²। অতএব 4πr² ইকুয়াল টু 24.64। এবার আমাকে আরটা পেতে হবে, তার জন্য 4 ইন্টু এখানে 22/7 দিলাম, r², 24.64। তাহলে এবার কি করব? 4 গুণ 22 গুণ r² ইকুয়াল টু 24.64 ইন্টু 7। বা এবার ওই বাম দিকের গুলোকে সব ডান দিকে নিয়ে যাব, তাহলে কি দাঁড়াবে? 24.64 ইন্টু 7, আর নিচে আসবে 4 ইন্টু 22। এবার এখানে একটা দশমিক আছে, দশমিকটাকে তুলে দিচ্ছি, দিলে নিচে একটা আমাকে 100 নিতে হবে। দশমিক তোলার নিয়ম এরকম, উপরে দশমিক থাকলে তুললে দশমিকের পর যতগুলো ঘর আছে ততগুলো শূন্য সহ এক এক, তারপরে দুটো শূন্য নিতে হবে। এবার কাটাকুটি। এবার ধরো কাটতে শুরু করছি, 4 দিয়ে কাটি এটাকে। 4 6 24, তারপর 4 1 4 24, 4 6 24 কাটলো। আচ্ছা, এবার 2 দিয়ে কাটা যাক। 2 1 2, 2 1 2 নয়, 2 3 6 0, 2 8 16, 2 11। এবার এটাকে 11 দিয়ে কাটি আমরা। 11 2 22, 11 8 88, কেটে গেল 11। আচ্ছা, এই যে 28 আর 7 আছে,
এই দুটোকে লেখা যাক। 28 আর 7, 28 মানে 4 × 7, আর এদিকে আরেকটি 7 আছে। এটাকে ভেঙে কেন লিখলাম পরে বুঝবে। আচ্ছা, নিচে 100 আছে, তাকে 10 স্কোয়ার আকারেই লিখে দিলাম সরাসরি। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু, লক্ষ্য করো পরের লাইনটা, আর স্কোয়ার ইকুয়াল টু, দেখো 4 মানে তো 2 স্কোয়ার, ইন্টু 7 মানে 7 স্কোয়ার, আর নিচটা দেখো 10 স্কোয়ার। তাহলে আর কত, সব মাথার স্কোয়ারগুলো সরে যাবে। তাহলে 2 × 7/10, অর্থাৎ 14/10, অর্থাৎ 1.4। তাহলে ব্যাস কত, ব্যাসার্ধের ডবল। তাহলে ব্যাস কত, ব্যাস ইকুয়াল টু 2 × r। তাহলে 2 × 1.4, তাহলে 2 × 4 = 8, 2 × 1 = 2, 2.8 সেমি। তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম, সেখান থেকে ব্যাস পেয়ে গেলাম। আশা করি বুঝতে পারলে। এরপরে আমরা আবার এক্সারসাইজে ফিরে যাই। এবারে কিন্তু 3, 4 করব না, একটু পরে করব। 5-এর দাগের অঙ্কে যাব। 5-এর দাগের অঙ্কটা ভালো করে লক্ষ্য করো, এখানে কি বলা আছে। এখানে যেটি বলা আছে সেটি হলো কোনো গোলকাকার গ্যাস বেলুন ফোলানোর সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি, মানে পরপর ফুলে বড় হচ্ছে। তাহলে একটা সময় দেখা যাচ্ছে তার ব্যাসার্ধ 7 সেমি, তারপরে তখনও গ্যাস ঢোকানো হচ্ছে, তাহলে আরও বড় হচ্ছে, বড় হতে হতে একসময় 21 সেমি হলো। তাহলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে আমরা বেলুনের আগের অবস্থার সমগ্র তলের ক্ষেত্রফল বের করব এবং তার পরের অবস্থার সমগ্র তলের ক্ষেত্রফল বের করব, দিয়ে এই দুটোর অনুপাত করব। তাহলে এবার যখন গোলকের না লিখে বলবো বেলুনের, যখন বেলুনের ব্যাসার্ধ 7 সেমি, তখন তার সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু 4 পাই মানে 22/7, আর আর স্কোয়ার, এখানে আর যেহেতু 7 তাই 7 স্কোয়ার। এই সমগ্র তলের ক্ষেত্রফলটিকে আমরা একটা নাম দিয়ে দিই। সমগ্র তলের ক্ষেত্রফলটাকে ধরো এ নাম দিলাম, ব্র্যাকেটে দিয়ে দিলাম, যাতে বোঝাবে যে সমগ্র তলের ক্ষেত্রফলকে আমরা এ চিহ্ন দ্বারা লিখে দিলাম, নির্দেশ করে দিলাম। আবার যখন বেলুনের ব্যাসার্ধ এবার 7-এর জায়গায় কত হয়ে গেছে, 21 সেমি, তখন তার সমগ্র তলের ক্ষেত্রফল তখন আবার কত হচ্ছে, এটাকে ব্র্যাকেটে বি দিয়ে দিলাম, যাতে a/b পরে বের করতে সুবিধে হয়। 22/7 ইন্টু, এবার আর স্কোয়ার মানে 21, 21 এখানে, তাহলে 21কে দুবার লিখব। এবার কি করব, কাটাকুটি করব না এই মুহূর্তে, আমরা এর অনুপাত বের করব। অতএব বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে কি প্রথমটা লিখব, তারপর ইজ টু পরেরটাও। যে এ বিটা এখন আর না লিখলেও হবে, আমরা যেভাবে লিখেছি তাতে এ আর বি প্রয়োজন হচ্ছে না, তাই আর এটাকে এখানে না লিখলেও হবে। 4 × 22/7 × 7 স্কোয়ার। এবারে আমরা এখানে একটা ইজ টু সাইন দিয়ে দেবো, ইজ টু সাইন দিয়ে লিখব 4 × 22/7 × 21। এবার কাটবো, দেখো 4 কাটছে, 22, 7 এগুলো সব কেটে যাচ্ছে, তাহলে যেটা থাকছে 7 স্কোয়ার থাকছে, এটাকে দুটো 7 আকারে লিখলাম। আর 21 × 21 এটাকে এখনো কাটিনি, পরে কাটবো বলে। এবার এই 7 আর 21 আছে, তাহলে 7 × 3 = 21 হবে, তাহলে 7 আর এই 21 কাটলে এখানে একটা 3 আসবে, এখানে একটা 3 আসবে, এটা দুজনে কেটে যাবে। তাহলে 1:3 × 3, তাহলে কত হলো 1:9। তাহলে দুজনের অনুপাত কত হলো, 1:9। আশা করি বুঝতে পারলে। অসুবিধা হলে আমাকে অবশ্যই জানো।
আচ্ছা, এরপরে আমরা চলে যাব একেবারে 11 দাগের প্রশ্ন। তোমরা চলে যাও একেবারে 11 দাগের প্রশ্ন। লক্ষ্য করো এখানে কি প্রশ্ন দিয়েছে, একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি এবং 17.5 সেমি। তাহলে গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করো। তো এক্ষেত্রে কি করবে, যেহেতু ফাঁপা গোলক বলা রয়েছে, তাই এক্ষেত্রে ধাতুর পরিমাণ পেতে প্রত্যেকটা গোলকের যে সমগ্র তলের ক্ষেত্রফল রয়েছে ওটাই হবে তার ধাতুর পরিমাণ। তাহলে এক্ষেত্রেও আমাদের আসলে কি করতে হবে না, দুটো সমগ্র তলের ক্ষেত্রফল বের করে তাদের অনুপাত বের করতে হবে। বুঝতে পেরেছো? এবার তোমরা 13 নম্বর দাগের প্রশ্নের দিকে তাকাও। লক্ষ্য করো এখানে বলা হয়েছে 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। গোলকটির বাকি অংশের বা গোলাকার যে অংশটি ধাতব পাতের তার ক্ষেত্রফল, মানে একটা ধাতব পাতের ভূগোলক রয়েছে, তার অক্ষ আমি একটা ছবিতে দেখাচ্ছি, দেখো এই ধাতব গোলকটি লক্ষ্য করো। ধরা যাক এটি একটি ধাতব গোলক এবং তার এই যে অক্ষ রয়েছে, মানে এই যে দেখো এইখান থেকে এইখান পর্যন্ত সে একটা দণ্ডের মতো ভেতরে ঢোকানো আছে। তাহলে এই যেখানে বক্রতলে যেখানে টাচ করেছে সেই খানটাতে 0.7 ব্যাসার্ধের একটি বৃত্তাকার অংশ কেটে নেওয়া হয়েছে, আর এখানেও 0.7 ব্যাসার্ধের একটি বৃত্তাকার অংশ কেটে নেওয়া হয়েছে। এবার বলা হয়েছে বাকি ধাতব অংশটির, মানে এই যে অংশটা রয়েছে এর ক্ষেত্রফল কত। তো এটা কি করে করবো, মনে করো না যে কিছুই কাটা হয়নি, তাহলে টোটাল ক্ষেত্রফল কিভাবে বের করি, 4πr² নিয়ম অনুযায়ী। তারপর এই ছোট যে দুটো বৃত্তাকার অংশ কেটে বাদ গেছে ওদের ক্ষেত্রফল বাদ হয়ে যাবে। তার মানে কি টোটাল ক্ষেত্রফল থেকে ছোট দুটো ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল কত πr², এবার সেটা দুটো তাহলে 2πr², ব্যাসার্ধ তো 0.7 তাহলে 2π 0.7 হোল স্কোয়ার, এইটা বাদ দিতে হবে। টোটাল ক্ষেত্রফল থেকে এইটা মাইনাস করে দেবে, এটাকে বের করবে আর টোটাল ক্ষেত্রফল বের করে দিয়ে মাইনাস করে দেবে। আশা করি এটা তোমরা পারবে, এটা বাড়ির জন্য থাকলো, তুমি করবে তোমরা। আচ্ছা, এবার আমরা ফিরে আসি, আমরা 3 নম্বর প্রশ্নটা নিয়ে এবার একটু আলোচনা করি। স্কুলে শটপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি হলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে। এখন আয়তনের একক হচ্ছে ঘন সেমি। তোমরা এই একক ধরেও বলতে পারো যে এই প্রশ্নে তোমাকে আয়তন বের করতে হবে। এছাড়া একটু ভালো করে লক্ষ্য করো যে এই ধরনের প্রশ্ন যখন বলছে যে বলটিতে কত ঘন সেমি লোহা আছে, এটার মানে হলো ওই গোলকটির বা ওই বলটির আয়তন বের করতে হবে। আয়তন জিনিসটা কি না, কোনো ঘনবস্তু যে পরিমাণ জায়গা দখল করে থাকে তাকে ওই বস্তুর আয়তন বলে। তাহলে এক্ষেত্রে বলটিতে কত ঘন সেমি লোহা আছে মানে তাতে কত পরিমাণ লোহা আছে, কত আয়তনের লোহা আছে। তাহলে এক্ষেত্রে আমাকে বলটির আয়তন বের করতে হবে। এবার এক্ষেত্রে ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, আয়তনের ফর্মুলা তো আমরা জানি 4/3 পাই r²। তাহলে r তো 7/2 হবে, কারণ এটা যেহেতু ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত 7/2। তো তাহলে উত্তরটা কত হবে 4/3 ইন্টু পাই মানে 22/7, আর এখানে r মানে 7/2, এটার হোল কিউব। এবার এটা ক্যালকুলেশন করে ফেলো কাটাকুটি করে, উত্তরটা পেয়ে যাবে। তো আশা করি অঙ্কটি করতে পারবে, যদি এরপরে না পেরে থাকো তাহলে আমাকে জানিও। আচ্ছা, এরপরে চলে যাই আমরা ঠিক পরের প্রশ্ন 4। তার আগে একটা জিনিস বলি, কোনো জিনিসকে যদি তুমি জলে ডোবাও, কোনো ঘন বস্তুকে যদি জলে ডোবাও, যদি একটা ইঁটকে তুমি জলে ডোবাও
তাহলে সে কত পরিমাণ জল অপসারণ করবে, না তার যত আয়তন সেই আয়তনের সমপরিমাণ জল সে অপসারিত করবে। তো এবার 4 দিকের প্রশ্নটা যদি পড়ো তাহলে দেখতে পাবে এখানে বলা হয়েছে যে 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করে তা নির্ণয় করো। অর্থাৎ এই গোলকটির আয়তন জানতে চাওয়া হয়েছে। গোলকটির আয়তন যত তত পরিমাণ জলই অপসারিত হবে। এবার গোলকের আয়তন মানে আবার সেই একই ফর্মুলা, 4/3 পাই r³ এবারে আরটা জানতে হবে। আর তো দেখো ব্যাস দেওয়া রয়েছে 28, তাহলে তার অর্ধেক ব্যাসার্ধ, তার মানে 14। তাহলে এই আয়তনটা বের করতে পারবো আমরা খুব সহজেই। এটাতে 14³ এটা ক্যালকুলেশন করে ফেলবে, পাইয়ের জায়গায় 22/7 বসিয়ে কাটাকুটি করে ফেলবে, তাহলেই দেখবে তুমি পেয়ে যাচ্ছ ওই কত পরিমাণ জল সে অপসারিত করেছে। উত্তর অবশ্যই ঘন সেমিতে হবে, মানে একক যেটা বেরোবে এটা যত বেরোবে সেটা হচ্ছে এত ঘন সেমি। আচ্ছা, এর পরের প্রশ্ন দেখো, চলে যাও 7 নম্বর দাগের প্রশ্নে। দেখো একই প্রশ্ন আছে। একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, গোলাটির কত ঘন সেমি লোহা রয়েছে। এই একই, তার মানে এক্ষেত্রেও আয়তন বের করতে হবে। আয়তনের ফর্মুলা তোমরা আবারও জানো, সেই একই জিনিস ভালো করে লক্ষ্য করো, আমরা একই অঙ্ক বারবার করছি। আমি এখন যে অঙ্কগুলো করছি লক্ষ্য করো, প্রায় সবগুলোতেই আয়তনের ফর্মুলা ব্যবহার হচ্ছে। তাহলে আর এর জায়গায় 2.1 কিউব, এটা কিউব হচ্ছে মানে 3 বার নিতে হবে, এবার গুণটা করতে হবে। গুণটা করে একটু কাটাকুটি করে নেবে, কাটাকুটি করলে যেটা উত্তর হবে সেটাই তোমার উত্তর। আর বক্রতলের ক্ষেত্রফল মানে এতক্ষণ একটু আগে আমরা যে অঙ্কগুলো করছিলাম সেগুলো সব বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা তো ব্যবহার করেছি। তো এই ক্ষেত্রেও একই হবে, বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। তো এখানে আর এর ভ্যালু তো দেওয়াই আছে, তাহলে এখানে 4π × 2.1 এর হোল স্কোয়ার। এটা আবার ক্যালকুলেশন করে ফেলবে, ক্যালকুলেশন করলেই তুমি এর বক্রতলের ক্ষেত্রফলটা পেয়ে যাবে। আচ্ছা, এরপরে চলে যাও আমরা 8 দাগের প্রশ্ন। একটি নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য এত, ওই গোলকটি গলিয়ে এত সেমি দৈর্ঘ্যের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে। আচ্ছা, এবার একটা জিনিস বোঝো, এই গোলকটাকে গলিয়ে এই গোলকগুলো তৈরি করা হয়েছে। কতগুলো গোলক তৈরি করা হয়েছে তো জানি না, যতগুলোই হোক না কেন, যদি ধরে নেই, আমরা বোঝার জন্য বলছি, যদি ধরে নেই 5টা গোলক তৈরি করা হয়েছে, সাপোজ এটাকে ভেঙে 5টা গোলক তৈরি করা হয়েছে এত সেমি ব্যাসার্ধের, তাহলে আগের যে গোলকটা ছিল তার যা আয়তন, নতুন যে কটা গোলক তৈরি করা হলো তাদের যে টোটাল আয়তন সে তো সেম হবে, কারণ এই গোলকটাকে ভেঙেই তো করা হয়েছে। সাপোজ মনে করো একটা এরকম গোলক আছে, তাকে ভেঙে দুটো গোলক তৈরি করছি ছোট ছোট, তাহলে এই ছোট ছোট দুটো গোলকের টোটাল আয়তন আর এর আয়তন সমান হতে হবে, এই একই জিনিস। তাহলে এর টোটাল আয়তন আর যতগুলো গোলক তৈরি হয়েছে তার আয়তন দুটো সমান হতে হবে। তাহলে 8 অঙ্কটা আমরা একটু করি, দেখি কি দাঁড়ায়। 14 সেমি ব্যাসার্ধ ব্যাস বিশিষ্ট গোলকটির আয়তন প্রথমে বের করি। এবার আয়তনের ফর্মুলাতে r³ হয়, আর মানে তো ব্যাসার্ধ, তাহলে এক্ষেত্রে ব্যাসার্ধ জায়গায় কত লিখবো আমরা, 14/2। ঠিক আছে, তাহলে এইটা এবার কি লিখবো, 4/3, পাই মানে 22/7। যদিও বলে রাখি এই ডিভিশনটা করার কিন্তু দরকার নেই, আমরা বোকামি করেছি, এই ডিভিশনটা করার দরকার নেই। কেন বলছি পরে, আগে অঙ্কটা করে ফেলি তারপর। এবার ধরা যাক যে আমরা এটিকে গলানো হয়েছে, গলিয়ে কতগুলো ছোট ছোট গোলক বানানো হয়েছে। তো আমরা ধরি যে কতগুলো বানানো হয়েছে সেটা n সংখ্যক, অর্থাৎ ধরা যাক n সংখ্যক 3.5 ব্যাসার্ধের তৈরি করা হয়েছে। এখন 3.5 সেমি ব্যাসার্ধের প্রতিটি গোলকের এখন প্রত্যেকটা গোলকের আয়তন এরকমই হবে। এবার n সংখ্যক গোলকের তাহলে মোট আয়তনের সাথে এই আয়তনটা সমান হবে। অতএব প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারবো, n গুণ এই 4/3
পাই 3.5 এর হোল কিউব ইকুয়াল টু 22 তো 14 গুণিতক 14/3, তাহলে বা n ইকুয়াল টু, এবার দেখো এটা পাই আছে যখন, এটাকে 22-এর 7 করে নিলে সুবিধা। তো এর ঠিক পরের লাইনে তোমরা এই পাইয়ের জায়গাটা 22/7 করে নেবে। আমি এই লাইনেই করে দিলাম। তাহলে n ইকুয়াল টু কী হবে না, কোনাকুনি গুণ হবে, 3 7 আর এটা উপরে চলে যাবে, অর্থাৎ 3 7 আর ওদিকে আগে থেকেই আছে 22 ইন্টু 14 ইন্টু 14, আর এদিকে আসছে 4 22 3.5 3.5 3.5 তিনটে আর একটা 3, এই কোনা এই 3টা গেছে ওদিকে। এইবার দশমিকটা তুলবো, প্রত্যেকটা জায়গায় দশমিক তুলে দিয়ে উপরে 3টে 10, 3টে দশমিক তুলেছি। এবার কাটাকুটি হবে, সুতরাং 22 22 কাটলাম, আর 7 5-এ 35, 5 2-এ 10, আচ্ছা 7 2-এ 14, 7 5-এ 35, 5 2-এ 10, আচ্ছা 7 2-এ 14, 7 5-এ 35, 5 2-এ 10, আচ্ছা এইখানে একটা 2 আছে, এই 2কে কেটে দিলাম এই 2-এর সাথে, এটা 4 আছে, এই 2 আর এই 2 দুটো কেটে দিলাম। আচ্ছা এইখানে একটা 3 আছে, এই 3-এর সাথে এই 3 কেটে দিলাম, ব্যাস হয়ে গেছে। নিচে আর কেউ নেই, তাহলে উপরে কে কে রইল? এইখানে একটা 2 আছে, এইখানে দুটো 2 আছে, 2 2 4, 2-এ 8, এই 3টা কিন্তু এই উপরের 3 আছে, তাহলে 8। তাহলে টোটাল 8খানা এরকম গোলক তৈরি করা যাবে। আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে। এরপরে আমরা চলে যাই একেবারে 9-এর দাগের প্রশ্নটাতে। 9-এর দাগের প্রশ্নে দেখো কি বলেছে, 3 4 5 সেমি ব্যাসার্ধের 3টি তামার গোলককে গলিয়ে একটা গোলক করা হয়েছে। এবার তার মানে এই 3টে গোলকের যে টোটাল আয়তন তার সাথেই বড় গোলকের আয়তনের সাথে সমান। এবার বড় গোলকের আয়তন যদি পেয়ে যাই তাহলে তার ব্যাসার্ধটা পেয়ে যাব। যেমন আমরা শুরুতে বেশ কিছু অঙ্ক করেছিলাম মনে করো, যেখানে সমগ্র তলের ক্ষেত্রফল বলে দিলে আমরা তার ব্যাসার্ধটা কি করে বের করব তার একটা অঙ্ক আমরা শিখেছিলাম। ঠিক একই রকম এখানে যদি এবার আয়তন যদি বলে দেয় তাহলেও আমরা সেই একই নিয়মে তার ব্যাসার্ধটা পেয়ে যাব। এবার আয়তনটা তো আমার সরাসরি বলে দেওয়া নেই, কি বলে দেওয়া রয়েছে না, এই বড় গোলকের আয়তনটা এই 3টে গোলকের আয়তনের সাথে সমান, কারণ 3টে গোলককে গলিয়ে তৈরি করা হয়েছে। তাহলে এই 3টে গোলকের আয়তন বের করি, তাহলে সেটাকে যোগ করে দেবো, যোগ করলেই বড় গোলকের আয়তনটা পেয়ে যাব। তারপর ব্যাসার্ধটাকে আর ধরে নিয়ে একটা সমীকরণ তৈরি করে আরটাকে সমাধান করব। দেখো আমি কিভাবে করছি। এবার গোলকের আয়তন, এটা কত হবে? 4/3 পাই r³ 4 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন কত? 4/3 পাই r³। 5 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন 4/3 পাই r³। তাহলে এই 3টে গোলককে গলিয়ে যে গোলকটি তৈরি হচ্ছে তার আয়তন কত হবে? এই টোটাল আয়তনটা এদের সব যোগ হবে। অতএব বড় গোলকের আয়তন কত হবে না 4/3 পাই দিয়ে এবার এই 3টেকে যোগ করতে হবে, 3/3, 4/3, 5/3। এবার এগুলোকে যোগ করে ফেলেছি, তো পাই দিলাম,
এবার যোগ করলে এটা তোমার আসছে 27, 3-এর কিউব করলে এবার 4 4-এ 16, 4-এর কিউব 16 ইন্টু 4, 16 4-এ কত হয় 64, 64 আর 5-এর কিউব হলে 125। এবার এই তিনটেকে আমাদের যোগ করতে হবে। তো 4-এর 3 পাই, এবার এটাকে দেখো যোগ করছি। তো 125, তারপরে 64 27, 7 4 11, 5 16 6 হাতের 1, 6 4 10, 11-এর 1 হাতের 1, 216 হয়ে গেল। এটা কি পেলাম? আয়তন পেলাম। আচ্ছা, তাহলে বড় গোলকের আয়তন আমরা পেয়ে গেলাম 4-এর 3 পাই 216। এবার এটাকে গুণ করার কোনো দরকার নেই। গুণ করতে গেলে সময়টা বেশি যাবে, কোনো দরকারই নেই গুণ করার। যারা বুঝতে পারবে তাদের জন্য আমি একটা স্টেপ করি, যদি এটা করতে পারো খুবই ভালো। ইকুয়াল টু 4/3 পাই। এবার এই 216টাকে না একটু ফ্যাক্টর যদি করে ফেলতে পারো, 216কে ধরো 2 দিয়ে যাবে, 2 1-এ 2 8-এ 16, 2 5-এ 10, 2 4-এ 8, ধরো এটা এখানে আমি দিলাম, আচ্ছা আরেকটা 2 দিয়ে দিই, 2 2-এ 4, 2 7-এ 14, আর 3 9 27, 3 3-এ 9। তাহলে লক্ষ্য করো এখানে 2 এর কিউব হচ্ছে একটা, আর 3 এর কিউব। তাহলে অ্যাজ এ হোল আমি এটাকে এরকম লিখতে পারি, একটু দেখো ভালো করে, 6 কিউব। এই দুটোকে সূচকের নিয়ম অনুযায়ী আমরা এভাবে লিখতে পারি। তাহলে লক্ষ্য করো বড় গোলকের আয়তন 4-এর 3 পাই 6 কিউব। তাহলে 6টা কি? তার ব্যাসার্ধ। আমি এক লাইনে পরের লাইনে বলে দিতে পারি, অতএব বড় গোলকের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার হলো। এবার আমাকে আর কিছু করারই দরকার নেই, এখানেই আনসার আকারে আমি ছেড়ে দিতে পারি। ঠিক আছে। এবার যদি কেউ মনে করো যে না, এটাতে একটু অসুবিধা হচ্ছে, অসুবিধা হওয়ার কথা নয়, বা যদিও তোমার মনে হয় যে এটা আমার একটু কাছে অসুবিধা লাগছে, তা তুমি একটা কাজ করো, তোমার তো এই পর্যন্ত তো তুমি করতে পারছো, এই পর্যন্ত তোমার কোনো প্রবলেম নেই। এইবার আগে সেই একটা অঙ্ক করছিলাম যে সমগ্র তলের ক্ষেত্রফল রয়েছে, তার ব্যাসার্ধ বের করো। এটা কিভাবে করেছিলাম? ব্যাসার্ধটাকে ধরে নিয়েছিলাম। এক্ষেত্রেও তুমি তাই করো, যে ধরা যাক বড় গোলকের ব্যাসার্ধ 6 সেমি। অতএব ব্যাসার্ধ 6 সেমি নয়, ওটা 8 সেমি। অতএব বড় গোলকের আয়তন কত হচ্ছে? 4-এর 3 পাই আর কিউব। এবার তাহলে আয়তন আমরা এটা বের করেছি, তাহলে এটার সাথে এটা সমান হবে। অতএব 4-এর 3 পাই আর কিউব ইকুয়াল টু 4-এর 3 পাই 216। এবার 4-এর 3 4-এর 3 কেটে যাবে, পাই কেটে যাবে, তাহলে কি হলো না, আর কিউব ইকুয়াল টু 216, বা আর কিউব ইকুয়াল টু 2 কিউব ইন্টু 3 কিউব। এই যে ফ্যাক্টরাইজ করেছি এখান থেকে পেলাম, তাহলে এটা ইকুয়াল টু 6 কিউব। অতএব আর ইকুয়াল টু 6। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম। আশা করি বুঝতে পেরেছো, যদি এরপরেও না বুঝতে পেরে থাকো আমাকে বল। আচ্ছা, এরপরে একেবারে চলে যাও 14 দাগের প্রশ্নে। লক্ষ্য করো 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি গোলককে গুলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গোলক তৈরি করা যাবে? এখন দেখো এই অঙ্কটি প্রায় সেম, একই ধরনের অঙ্ক। এখানে দেখো 8-এর দাগের একটি অঙ্ক ছিল, দিস ইজ দ্য সেম প্রবলেম।
তো আশা করি ওটা আর করে দিতে হবে না, একই রকমভাবে তোমরা করে নিতে পারবে। অর্থাৎ 14 দাগের অঙ্কটি পুরো 8 দাগের অঙ্কের মতোই হলো। আচ্ছা, এরপরে আসা যাক 10 দাগের অঙ্ক আর 12 দাগের অঙ্ক। 10, 12 আমরা করব। তার আগে আমরা আরো একটা অঙ্ক ছেড়ে এসেছিলাম, একটা অর্ধগোলকের অঙ্ক ছেড়ে এসেছিলাম, সেটা হলো 6 দাগের। ওই অঙ্কটি এবার করি। একটা অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে এত বর্গ সেমি পাত লেগেছে, বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করো। তো এবার যেহেতু বাটি এক্ষেত্রে বলা রয়েছে, তো বাটি মানে ভেতরটা ফাঁকা। এবার এই বাটির যে বাইরের তলের ক্ষেত্রফল, সেটাকেই তোমাকে ওটাই অত বর্গ সেমি পাত লেগেছে, অর্থাৎ অর্ধগোলকের বাইরের তলের যে ক্ষেত্রফল সেটাই এটা। তাহলে ওখান থেকে 8টা পেয়ে যাব, 8টা পেয়ে গেলেই ওর ব্যাসার্ধ পেলে তার দ্বিগুণ করে ব্যাস পেয়ে যাব। তাহলে এই অঙ্কটির ক্ষেত্রে আমরা কি করব না, অর্ধগোলাকৃতি বাটির বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2πr²। এক্ষেত্রে আরটা দেখো বইতে দেওয়া রয়েছে, না আমাদের এটা দেওয়া হয়নি। পৃষ্ঠতলের ক্ষেত্রফল এটা। এবার এত ঘন, এত বর্গ সেমি, এটা হবে এত বর্গ সেমি। এবার প্রশ্ন অনুসারে এই এত বর্গ সেমি যেটা আমরা এই ফর্মুলা দিয়ে বের করলাম, সেটার সাথে যেটা দেওয়া আছে, অর্থাৎ বলা রয়েছে যে 127.2 বর্গ সেমি পাত লেগেছে, তাহলে এই পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাথে এটা সমান হবে, যেহেতু বাটি এটা গোলক বাটি। কারণ গোলকের অর্ধেক অর্ধগোলক, তাহলে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাথে এই সংখ্যাটি সমান হবে। এবার এখান থেকে আমাকে 8টা বের করতে হবে। তাহলে 2 গুণ 22/7 গুণ r² ইকুয়াল টু, দেখো 127কে তোমরা 7 দিয়ে গুণ করো প্রথমে, 7 7 49, 4 7 2 14, 4 18 8, হাতের 1, 7 1 7 1 8, আর তার সাথে 2 যোগ হচ্ছে 9 2 11 রেগ, হাতের 1, 8 1 9, আর এটা 8। তাহলে 8 9 1/7। তাহলে r² কত? তাহলে r² হচ্ছে তোমার এইটা, তুমি যদি চাও যে কোনাকুনি গুণ করতে চাও একটা লাইনে, তাহলে প্রথমে এই 7টা ওই সাইডে চলে গেলে কত হচ্ছে, 8 9 1 গুণ 7 বাই, এবার এইটাই নিচে আসবে, বাকিটা 2 × 22, এটা নিচে চলে আসবে। তাহলে কত হলো, 7 গুণ 2 গুণ 22। এটা নিজেরা করো, এতগুলো অঙ্ক করলে এটা পারবে। 7 7 হয়ে যাবে। আর এটাকে দেখো, এটা আমরা 11 দিয়ে যদি গুণ কাটাকুটি করি, 11 8 88, 11 1 11, 11 2 22, অর্থাৎ 81/4, যেটার মানে হলো 81 মানে 9²/2²। তাহলে আর কত, 9/2, অর্থাৎ 4.5 সেমি ব্যাসার্ধ পেয়ে গেলাম। এবার ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে, তাহলে ওকে 2 দিয়ে গুণ করে নিতে হবে, অর্থাৎ ব্যাসের ভ্যালু কত হবে, ব্যাসের ভ্যালু 10/2 মানে 9 সেমি। আশা করি বুঝতে পেরেছো। একটু গুছিয়ে লিখে নেবে যে প্রথমে বলে দেবে যে বাটিটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল ইকুয়াল টু এত বর্গ সেমি, তাহলে শর্ত অনুসারে বা প্রশ্নানুসারে বলে শব্দটা দেবে, দিলে এইটা ইকুয়াল টু এটা দিয়ে এই ক্যালকুলেশনটা করলে আর ইকুয়াল টু এটা বলে দিলে, তাহলে এত সেমি হচ্ছে ব্যাস। আচ্ছা, 10 দাগের অঙ্কটি এবার দেখো। 10 দাগের যে অঙ্ক, এটা পারা উচিত অনেকক্ষণ। প্রায় এই ধরনের অঙ্ক খুব অসুবিধা হওয়ার কথা নয়, তবু একটু আলোচনা করে দিই। ধরো অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য, লক্ষ্য করো ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে এখানে, তাহলে এখান থেকে আমরা ব্যাসার্ধ পেতে পারি।
এবার উপরিতল, গম্বুজটির উপরিতল রং করতে হবে, উপরিতল মানে বাইরের দিকটা। এবার অর্ধগোলকের উপরিতলের ক্ষেত্রফল কত? 2πr²। ভালো করে লক্ষ্য করো, কারণ গোলকের টোটাল ক্ষেত্রফল 4πr², এবার অর্ধগোলক হলে তার অর্ধেক অর্থাৎ 2πr²। এবার সেখানে আর এর ভ্যালু কত? 42-এর অর্ধেক করে নেবো আমরা। 42-এর অর্ধেক করলে আমরা পেয়ে যাব তোমার 21। তাহলে ব্যাসার্ধ 21। তো তাহলে টোটাল ক্ষেত্রফল কত হবে? টোটাল ক্ষেত্রফল হবে 2 × π মানে 22/7, আর এখানে 21² এটা কাটাকুটি করে এবার তুমি ক্ষেত্রফলটা পেয়ে যাবে। এবার এখানে একটা ব্যাপার হয়েছে কি, এটা ক্ষেত্রফলটা কিসে পাবে? কিসে? ডেসিমিতে। যেহেতু এটা ডেসিমিতে আছে, তাহলে এটা এত বর্গ ডেসিমি। কিন্তু এখানে মিটারে দেওয়া রয়েছে, প্রতি বর্গ মিটারে এত টাকা। তো আমরা একটা কাজ করি, এই ডেসিমিটারটাকে প্রথমে মিটারে কনভার্ট করে নিই, অঙ্কটা করলে অনেক সুবিধা হবে। তাহলে ডেসিমিটারকে মিটারে করব। মিটারে করতে গেলে আমাদের 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 4.2 হয়ে যাবে। তাহলে 4.2 মানে তার অর্ধেক। যখন ব্যাসার্ধ করব, তাহলে ব্যাসার্ধর আর ইকুয়াল টু হবে 2.1। তাহলে এখানে 21 আছে, তাহলে 2.1² করতে হবে। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশনটা হবে 2 × 22। এবার দশমিক তুলে নিলে 21 × 21, দশমিকটা তুলে নিয়েছি, তাহলে নিচে দুটো 10 আসবে, 10 × 10 × 7। এবারে এই ক্যালকুলেশনটা করবে, ধরো 7 3 10 এরকম আসবে। তো তারপরে উপরটাকে গুণ করে দেবে, দিয়ে ভাগ করে 100 দিয়ে ভাগ করে দেবে, দিয়ে কাটাকুটি করলে তোমার আনসার চলে। যদি মনে হয় কাটাকুটি করবে না, তো না করলেও চলবে, অসুবিধা নেই খুব একটা। তার কারণ লাস্টে আবার একটা গুণ আছে, পরে বলছি। ধরো কাটাকুটি করলেই না, তাহলে কত আসছে? 2 × 22 × 3 × 21, আর নিচে দুটো 10। এটা কি আছে? এত বর্গ মিটার হচ্ছে গম্বুজটার উপরিতলের ক্ষেত্রফল। এবার প্রতি ক্ষেত্রফলে প্রতি বর্গ মিটারে যদি 35 টাকা করে খরচা হয়, তাহলে টোটাল খরচা কত হবে? না, এটার সাথে এবার 35 গুণ করে দিতে হবে। এবার 35 গুণ করে দিয়ে এবার কাটাকুটি করতে হবে, মানে আর নেই। তাহলে তুমি 5 2 ধরো 10, 5 7 35 করে দিলে, আর 2 আর এই দুইটা ধরো কেটে দিলে, এবার তোমার অনেকটা ছোট হয়ে যাচ্ছে। তাহলে এটা কিন্তু 21। তাহলে 7 3 21 22, এটা গুণ করতে হবে। এই গুণটা করবে, তাহলে 22 3 21 আর 7, এই তিনটে যদি গুণ করো, তাহলে তুমি পাবে 9702। এটা গুণ করে মিলিয়ে নেবে, এটাই আসবে। আর নিচে 10 দিয়ে একটা ডিভাইড করবে, ডিভাইড করলে তাহলে দেখতে পাবে 970.2, অর্থাৎ 970 টাকা 20 পয়সা, বা এত টাকা হিসেবে তুমি উত্তর দিয়ে দিতে পারো। বুঝতে পেরেছো আশা করি। এবার ধরো একেবারে আমাদের বোধহয় একটি অঙ্ক বাকি আছে, 12 দাগের যে অঙ্কটি রয়েছে এটা এবার আলোচনা করা যাক। একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করো। আচ্ছা, তাহলে একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক। অর্থাৎ ব্যাপারটা এরকম কিছুই নয়, মানে ধরো একটা বাঁধাকপি নাও, বাঁধাকপির এবারে উপর থেকে খোসা ছাড়াতে শুরু করো। কিছুক্ষণ ছাড়ানোর পর কি হবে? তোমার বাঁধাকপিটা ছোট হয়ে যাবে। তাহলে আগে একটু বড় গোলকের মতো করে ভাবতে পারো বাঁধাকপিটাকে, তারপরে কিছুটা ছোট হয়ে গেছে। এখন আগের যে গোলকের উপরিতলের ক্ষেত্রফল আর পরের যে গোলকের উপরিতলের ক্ষেত্রফল, এদের মধ্যে একটা সম্পর্ক বলেছে যে আগের ক্ষেত্রফলটা এখন যে ক্ষেত্রফলটা হয়েছে, মানে ছোট হওয়ার পর তার ছোটর যে ক্ষেত্রফল তার দ্বিগুণ। মানে ছোট গোলকটার এখন ক্ষেত্রফলটা আগের ক্ষেত্রফলের অর্ধেক হয়ে গেছে। এই যদি হয়, তাহলে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে, এবার বলছে আয়তনের সাথে সাথে সম্পর্কটা কেমন। তাহলে ওদের ক্ষেত্রফলের সাথে সম্পর্কটা যদি এরকম হয় যে এখন গোলকের ক্ষেত্রফলটা আগের অর্ধেক, তাহলে আয়তনটা কতটা কমেছে, তার মধ্যে তার সম্পর্কটা কেমন, সেটাও কি অর্ধেক হয়েছে না কি কি হয়েছে, এটা জানতে চাচ্ছে। তো এই প্রশ্নের উত্তর কি করে দেব? গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু আর সেন্টিমিটার, পরে গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু স্মল আর, যেহেতু ছোট তাই স্মল আর দিলাম।
এবার কি বলছে, তাহলে শর্ত অনুসারে, কারণ শর্তে বলেছে আগেরটার ক্ষেত্রফল আর ব্যাসার্ধের গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাই আর ব্যাসার্ধের গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে স্মল আর সেমি ব্যাসার্ধের গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল দুটোকে বাই করে দেবো। এবার এইটা ইকুয়াল টু বইতে দেওয়া আছে যে ক্ষেত্রফলটা অর্ধেক হয়ে গেছে, মানে ধরো আগের যা ক্ষেত্রফল ছিল আর এখন এখন যে ক্ষেত্রফলটা সেটার অর্ধেক। ঠিক আছে, তার মানে ধরো ব্যাপারটা এরকমই যে উপরটার ক্ষেত্রফল নিচেরটার ক্ষেত্রফল যদি যদি এক্স ধরি নিচেরটা, তাহলে উপরটা কত হবে 2x, তাই তো? তাহলে এক্স এক্স কেটে গেলে 2, তাহলে আমরা কি লিখবো, এইটার জায়গায় 2 লিখে দেবো। তাহলে শর্তানুসারে আর ব্যাসার্ধের গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাই 8 সেমি, ছোট 8 সেমি ব্যাসার্ধের গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ইকুয়াল টু 2, মানে এটার ডবল উপরটা। তাহলে বা দিয়ে আমি পরের লাইনে কি পাবো, উপরের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার, আর নিচেরটা কত, 4 পাই স্মল আর স্কোয়ার। এইটা ইকুয়াল টু এবার তাহলে 2। এবার 4 পাই যদি কেটে দেওয়া যায় তাহলে কি হলো, আর স্কোয়ার বাই আর স্কোয়ার, এইটা ইকুয়াল টু কত হলো 2। তাহলে ক্যাপিটাল আর বাই স্মল আর, এইটা ইকুয়াল টু কত দাঁড়াবে, তাহলে √2। রুট করে দিলাম বোথ সাইড, তাহলে √2 থাকলো আমার হাতের কাছে। এইবার আমাকে কি বলেছে না, আর ব্যাসার্ধের সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন এই অনুপাতটি বের করতে হবে, এইটা বের করলেই হবে। এবার এটার উত্তর কি হবে না, এটা হচ্ছে 4/3 পাই এবার ক্যাপিটাল আর কিউব বাই 4/3 পাই স্মল আর কিউব। এবার এই পোর্শনগুলো তো কেটে গেল, তাহলে কি হলো না, ক্যাপিটাল আর বাই স্মল আর এদের হোল কিউব। এবার এইটার মান তো √2, তাহলে এটা কত হলো, √2 কিউব। তাহলে এটা হয়ে গেল 2√2 হয়ে গেল। তাহলে আমরা কি বের করলাম, আর সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন বাই স্মল আর সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন। তো এটাকে আবার একবার লিখতে হবে, তাহলে আমরা লিখছি আর সেমি বা আর ব্যাসার্ধের, তোমরা লিখতে পারো, সেমি না লিখতেও পারো, কোনো অসুবিধা নেই। ব্যাসার্ধের গোলকের আয়তন বাই স্মল আর সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন, এইটা হয়ে গেছে আমাদের 2√2/1। শুধু 2√2, ধরো বাই 1টা দিলাম না, শুধু ধরো 2√2 দিলাম এই মুহূর্তে। এইবার আমরা একটা জিনিস করব, তার কারণ হচ্ছে আমাদের প্রশ্নে বলেছে কেটে নেওয়া অংশের সাথে অবশিষ্ট অংশের আয়তনের অনুপাত। অর্থাৎ এখন আমরা যেটা বের করেছি যে আগের গোলকের আয়তন আর নতুন গোলক, মানে নতুন গোলকের আয়তন, ছোট গোলকটার আয়তন, তাদের অনুপাতটা। এটা পাওয়ার জন্য যে আগের গোলকের আয়তনটা পেতে গেলে আমাকে কি করতে হবে, মানে কেটে নেওয়া অংশের আয়তনটা পেতে গেলে কি করতে হবে না, টোটাল গোলক থেকে, মানে আগের যে গোলক ছিল তার আয়তন থেকে এখনকার যে গোলকের আয়তনটা বাদ দিতে হবে। হ্যাঁ, মানে ধরো আগে এই গোলক ছিল, এখন আমার এই গোলক, তাহলে এই মাঝের অংশটার আয়তন কি করে পাবো না, আগের টোটাল গোলকের আয়তন থেকে এই ছোট অংশটা বাদ দিয়ে দিতে হবে। তো এইটি করার জন্য আমরা কি করব, উভয় দিকে 1 বিয়োগ করব। 1 বিয়োগ করলে কি হয়, যেমন ধরো a/b-1, এটা যদি বিয়োগ করি তাহলে কি হয়, নিচে কিছু নেই মানে 1, তাহলে b আর 1 এর লসাগু b,
তাহলে এখানে এ মাইনাস এক কে সাথে বি গুণ করলে বি পাবো, বির সাথে 1 গুণ করলে বি পাবো, তাহলে এ মাইনাস বি। এই লক্ষ্য করো এ মাইনাস বি পাওয়া যায় বিয়োগটা করলে। সেরকম আমি এখানে 1 মাইনাস যদি করি তাহলে বিটা দেখো মাইনাস আকারে উপরে চলে আসে, তো ওইটি করব। তাহলে বা আর সেমি আয়তন ইকুয়াল টু, তাহলে এটা কি দাঁড়ালো না 2√2 মাইনাস 1। এবার নিচে কিছু নেই মানে এবার 1 আছে। এবার তাহলে এই যে এবার দেখো উপরেরটা হয়ে গেছে যে কেটে নেওয়া অংশের আয়তন, বা উপরে এবারে আমরা লিখব কেটে নেওয়া অংশের আয়তন, অংশের আয়তন বাই নিচে আমরা লিখব 8 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন, অর্থাৎ অবশিষ্ট গোলকের আয়তন, যেটা লাস্টেরটা আর কি। ইকুয়াল টু কি দাঁড়ালো 2√2 মাইনাস 1 বাই 1 হয়েছে। তাহলে উত্তরটা কি হবে? অতএব নির্ণেয় অনুপাত 2√2 মাইনাস 1 1। আচ্ছা, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে এবার আলোচনা করি। 15 দাগের এতে তোমরা দেখতে পাচ্ছ একটি প্রশ্ন রয়েছে, 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। তো একটা নিরেট গোলকের আয়তন বের করতে বলেছে, আর এটা হচ্ছে যে গোলকের আয়তনটা বের করতে হবে তার ব্যাসার্ধ। তাহলে আয়তনের ফর্মুলা কি? 4/3 পাই আর এর কিউব। তো আর এর জায়গায় কে বসবে? এখানে 2r হলো ওর ব্যাসার্ধ, তাহলে 2r এর কিউব, অর্থাৎ 2r এর কিউব। তাহলে ভ্যালুটা বের করি। এবার 2 কিউব মানে কত? 8, আর আর কিউব, তাহলে 8 কত হবে? 32 পাই বাই 3, আর এটা আর কিউব। দেখো কোন অপশনে আছে? অপশন এ। পরের প্রশ্নে যাও। দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত বের করতে বলেছে। আচ্ছা, তো ওদের তোমার আয়তনের অনুপাত দিয়ে রেখেছে, তাহলে দুটো নিরেট গোলক, তাহলে প্রথম গোলকের ব্যাসার্ধ ধরো ক্যাপিটাল আর ধরলাম, আর অন্যটার ধরো স্মল আর ধরলাম। দুটো গোলক, একটা গোলকের এটা, একটা গোলকের এটা, তাহলে তাদের আয়তনের অনুপাত। তাহলে আয়তনের অনুপাত মানে প্রথম জনের আয়তনটা লিখি 4/3 পাই আর কিউব, পরের জনের 4/3, যেহেতু অনুপাত আছে আমি বাই করে লিখলাম পাই আর কিউব। যদি ছোট প্রশ্ন আমরা শর্টকাট লিখবো, অত ল্যাঙ্গুয়েজ লিখবো না। এটা দেওয়া রয়েছে 1/8। তাহলে 4/3 4/3 পাই পাই কেটে গেল, তাহলে কি হলো? ক্যাপিটাল আর বাই স্মল আর, কিউব আছে আমি হোল কিউব করে দিলাম 1/8। এবারে এখন যদি আর ক্যাপিটাল আর বাই স্মল আরটার ভ্যালু বের করি, তাহলে কি হবে না এটার কিউব রুট করতে হবে। হ্যাঁ, বা তোমরা এটাকে ভাবতে পারো এরকম, 1/8 মানে কি? 1/8 মানে 1/2 হোল কিউব, মানে 2 কিউব করলে 8 হয়, সেটাকে আমি 1/2 হোল কিউব করে দিলাম। তাহলে এইটা ইকুয়াল টু হাফ পেয়ে গেলাম। ক্যাপিটাল আর বাই স্মল আর ইকুয়াল টু হাফ পেয়ে গেলাম। এবার আমাকে কি বলেছে? বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করানো যাক। প্রথম যে গোলক তার বক্রতলের ক্ষেত্রফল কত? 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার, আর দ্বিতীয় জনের 4 পাই, তার তো স্মল আর ব্যাসার্ধ, তাই তার এটা। এবারে 4 পাই কেটে গেলে কি হলো? ক্যাপিটাল আর বাই স্মল আর এর হোল স্কোয়ার। এখন ক্যাপিটাল আর বাই স্মল আর মানে তো 1/2, তাহলে 1/2 এর হোল স্কোয়ার মানে কত? 1/4। তাহলে দেখো 1/4 অপশন আছে। 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। এবার দেখো অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি?
নিরেট বলেছে। নিরেট বললে কি হয়, না উপরের ক্ষেত্রফলটা মানে এই যে এইটা, এইটা উপরে মানে একটা কমলা লেবুর অর্ধেক ভাবো। তাহলে উপরে একটা ক্ষেত্রফল আছে, মানে টোটাল অর্ধগোলকের ক্ষেত্রফল কত, এইরকম নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল কত, না 2πr² প্লাস πr², মানে ওই যে বৃত্তাকার অংশটা রয়েছে তার জন্য πr², আর বাকি পোর্শনটার জন্য 2πr², তার মানে হয়ে গেল 3πr²। অর্থাৎ তোমরা যদি ফর্মুলা আকারে মনে রাখতে চাও তাহলে মনে রাখতে পারো যে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 3πr²। এখন আরটাকে আর হচ্ছে ব্যাসার্ধ, তাহলে 3π আর আর মানে এখানে 7 হয়ে গেল। এবার এটা ক্যালকুলেশন করো, 7² মানে 49 ইন্টু 3, 49 ইন্টু 3 মানে 49কে 3 দিয়ে গুণ করতে হবে। তো 49কে তোমরা 3 দিয়ে গুণ করো, 3 9 27, 2 4 3 12, 13 14, এইটা 147 পাই বর্গ সেমি। দেখো অপশানে আছে। আচ্ছা, এর পরের কোশ্চেনে যাওয়া যাক। দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত এত, তাদের আয়তনের অনুপাত কত? আচ্ছা, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কিন্তু 16:9। তো গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9, তাদের আয়তনের অনুপাত কত? তো বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত যদি এরকম হয়, আবার সেই আগের মতো করে ধরো একটা গোলককে ব্যাসার্ধ ক্যাপিটাল আর অন্যটার ধরো স্মল আর ধরলাম, তাহলে তাদের বক্রতলের ক্ষেত্রফলগুলোর অনুপাত, তাহলে প্রথমটার 4π ক্যাপিটাল আর স্কোয়ার, তারপরে 4π স্মল আর স্কোয়ার, এদের অনুপাত কত হচ্ছে 16/9। এবার এটা ধরো কাটলাম, তাহলে ক্যাপিটাল আর বাই স্মল আর ইকুয়াল টু 16, মানে হচ্ছে ধরো আচ্ছা আমি প্রথমে এটাকে হোল স্কোয়ার নিয়ে রাখি, আর 16 মানে কত 4² আর 9 মানে 3², তার আমি এটাকে এরকমভাবে লিখতে পারি। তার মানে ক্যাপিটাল আর বাই স্মল আর এটা ইকুয়াল টু কি লিখবো 4/3। এবার তাদের আয়তনের অনুপাত জানতে চেয়ে, সেটা কি করে বের করবো, না 4/3πr³, 4/3πr³, তাহলে এগুলো সব কেটে দাও। কাটলে দেখো ক্যাপিটাল আর বাই স্মল আর এর কিউব, দেখো 4/3 হোল কিউব হয়েছে। 4 4 16, 4 64 হয়ে গেল। এবার দেখো একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? এটা কি বলছে? বলছে যে একটা নিরেট গোলকের বক্রতলের যে ক্ষেত্রফল সেটা ও 3 গুণ আয়তনের সাংখ্যমান, মানে সাংখ্যমান মানে বলতে চাচ্ছে ধরো একটা গোলকের আয়তন বেরোয়, তার একক কি ঘন সেমি, আর বক্রতলের হচ্ছে বর্গ সেমি। এই বর্গ সেমি আর যে বক্রতলের যে ক্ষেত্রফলটা আয়তনের, ধরো আয়তনটা কোনো একটা গোলকের আয়তন ধরো 9, ধরো 27 ঘন সেমি, তা তোমাকে 27 সংখ্যাটা নিতে বলছে। তো এটা আমরা কি করে করব, না যেহেতু বক্রতলের ক্ষেত্রফল কত হয় কোনো একটা নিরেট গোলক, তার ধরো ব্যাসার্ধ আর ধরে নিলাম ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর বা স্মল আর যা খুশি ধরতে পারো, এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তো 4π ধরো স্মল আরই ধরলাম, এইটা কার সাথে সমান হবে, 3 গুণ আয়তন অর্থাৎ 4/3πr³ এর সাথে সমান হয়ে যাবে। এটা যেটা বলেছে সেটা মানে এইটা। এবার এখান থেকে তোমাকে ব্যাসার্ধটা বের করতে হবে। এবার আমরা 4π কেটে দিয়ে তাহলে আমরা এখানে r² আরও কাটবো, এখানে 3 3 ধরো কাটলাম, তাহলে r³ রয়ে গেল। তাহলে এবার rটা কেটে দিলে তার মানে বুঝতেই পারছো যে r ইকুয়াল টু 1 অর্থাৎ 1 একক। আশা করি বুঝতে পেরেছো সবাই। বিয়ের দাগের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা যাক, এগুলো সত্য না মিথ্যা। একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে তার আয়তন দ্বিগুণ হবে। এবার দেখো ধরো দুটো গোলক, একটা ক্যাপিটাল আর একটা স্মল আর, প্রথমে শুরুতে তার আর ছিল ব্যাসার্ধ, পরে তাকে দ্বিগুণ, পরে তার ব্যাসার্ধ হয়েছে ক্যাপিটাল আর। এখন বলছে যে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে আয়তন কত হবে। ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ মানে ধরো এটা হচ্ছে পরের ব্যাসার্ধ আর এটা হচ্ছে আগের ব্যাসার্ধ, তাহলে ক্যাপিটাল আর বাই, তাহলে বাই করার দরকার নেই, তাহলে ক্যাপিটাল আর হচ্ছে আগের ব্যাসার্ধের দ্বিগুণ, তার মানে 2r হয়েছে। তাহলে ক্যাপিটাল আর হচ্ছে
টু আর। এটা হচ্ছে আগের গোলকের ব্যাসার্ধ, এখন নতুন গোলকের ব্যাসার্ধ, মানে দ্বিগুণ করার পরের গোলকের ব্যাসার্ধ। তাহলে এবার আয়তনের অনুপাতটা বের করি। তাহলে আয়তন হচ্ছে তোমার 4/3 পাই ক্যাপিটাল আর কিউব বাই 4/3 পাই স্মল আর কিউব। 4/3 পাইটা এগুলো কেটে গেল, তাহলে ক্যাপিটাল আর বাই স্মল আর এর হোল কিউব। এবার ক্যাপিটাল আর মানে তো টু আর, তাহলে এখানে যদি টু আর বসিয়ে দাও, তাহলে টু আর বাই আর এর হোল কিউব, আর আর কেটে গেল, টু কিউব মানে 8, 8, তার নিচে কিছু নেই মানে 1। তার মানে আগের ছোটটার আয়তন উপরের বড়টার আয়তন বাই নিচেরটার ছোটটার আয়তন ইকুয়াল টু 8/1। তার মানে বলতে চাচ্ছে যে ছোট আয়তন মানে এটা পরের আয়তন, আর এটা মানে একেবারে শুরুতে যেটা আয়তন ছিল সেটা এটা, পরে হয়েছে এটা। হ্যাঁ, তাহলে পরের আয়তনটা ধরো আমি তাকে এ ধরলাম, আর আগের আয়তনটা মানে ছোট অবস্থা যেটা ছিল সেটা ধরো স্মল এ ধরলাম। এটা ইকুয়াল টু 8/1 এসছে। তাহলে এ ইকুয়াল টু 8 ইন্টু এ, মানে ছোট অবস্থায় তার যে আয়তন ছিল তাকে 8 দিয়ে গুণ করলে এখনকার আয়তন পাওয়া যাবে। তাহলে 8 গুণ হবে, মানে আগের আয়তনের 8 গুণ বাড়বে। এটা দ্বিগুণ বলা আছে, তাহলে ভুল বলা আছে, তাহলে এটা ফলস। আচ্ছা, পরের অঙ্কে যাওয়া যাক। দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত এটা, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত? অনুপাত দেওয়া রয়েছে, এবার ঠিক না ভুল দেখতে হবে। তো অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, এবার অর্ধগোলক দুটো নিরেট না কি কিছুই তো বলেনি। তো যদি কিছুই না বলে তো আমরা একটা যা খুশি ধরতে পারি, তাতে কিছু যায় আসে না। তো ধরো অর্ধগোলক গোলক বলেছে তো 3πr² ধরি। তো 3πr², দুটো, একটা ক্যাপিটাল আর ধরলাম আর একটা 3π স্মল আর ধরলাম। তাহলে এই দুটোর অনুপাত বলছে 4/9। এটা কাটাকুটি করলে ক্যাপিটাল আর বাই স্মল আর, এটা তোমার 4/9 হচ্ছে। তাহলে আর বাই স্মল আর, এটা 4 মানে তো 2², এটা মানে 3², আর এদিকেও স্কোয়ার আছে, মানে এটাকে লেখা যায় 2/3 হোল স্কোয়ার। তার দুটো স্কোয়ার বাদ দিচ্ছি, তাহলে 2/3 হয়ে গেছে তাদের বক্রতলের অনুপাত। তাহলে তাদের ব্যাসার্ধের অনুপাত হবে 2:3। দেখো ঠিকই এসেছে, দেখো এটাই তো ব্যাসার্ধের অনুপাত তাদের 2:3। তার মানে এটা ট্রু, ফলস আছে, এটা ট্রু আছে এটা। এরপরে আসা যাক, এটা একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম তো গোলক বলতেই পারবে। একটি নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা। নিরেট অর্ধগোলকের সমতল মানে কমলা লেবুর অর্ধেক। তার মানে কি দুটো, একটা বাইরের বক্রতল আর একটা সমতল আছে, উপরটা সমতল, তাহলে দুটো হলো। একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল কত? এবার অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত? 3πr²। এবার 3π, এখানে আর এর মানে ব্যাসার্ধ, এখানে ব্যাসার্ধ কিন্তু 2r, তাহলে 2r এর হোল স্কয়ার, আর এর জায়গায় 2r বসছে কারণ এটা ব্যাসার্ধ, ঠিক আছে, কারণ এর এর ক্ষেত্রে ব্যাসার্ধটা 2r। তাহলে 3π, এটা এটা হয়ে গেল 4r², মানে হচ্ছে 12πr², বুঝতে পেরেছো? তার মানে এখানটা হবে 12πr²। আশা করি বোঝা গেছে। একটি নিরেট, এবার আমরা 16 দাগের প্রশ্নগুলো আলোচনা করি, সংক্ষিপ্ত উত্তর। এই দাগের উত্তর করলে আমাদের এই অনুশীলনীটা শেষ হবে। একটি নিরেট অর্ধগোলকের আয়তন ও সমগ্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। দেখো, অর্ধগোলকের আয়তনের সাথে সমগ্রতলের ক্ষেত্রফল, একটা অর্ধগোলকের, এবার নিরেট বলা আছে, নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল আর আয়তনটা কত হয়? আয়তন হয় গোলকের আয়তনের অর্ধেক, অর্থাৎ 2/π, এই 4/3 অর্ধেক, মানে 2/3πr³। আটটা ওর ব্যাসার্ধ ধরে নেওয়া হয়েছে। আর সমগ্রতলের ক্ষেত্রফল কত না 3πr²। এবার এখান থেকে আমরা ব্যাসার্ধ বের করতে হবে। দেখো কাটাকুটি করতে হবে, প্রথমত পাই তো কেটে গেল, আর পাই তো কাটলো আমাদের, আর আমাদের ধরো একটা আরও কেটে যাচ্ছে এখানে। তো কি কি থাকছে তাহলে? 2r/3, 2r/3 ইকুয়াল টু 3। তাহলে 2r হচ্ছে 3 3 9, তাহলে r হচ্ছে 9/2, ঠিক আছে, তাহলে r হচ্ছে 9/2।
হয়ে গেল 9/2। তো একটা ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম। পরের কোশ্চিনে আসা যাক। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। আচ্ছা, একটা গোলকের বক্রতলের ক্ষেত্রফল এবং একটি চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান। এবার এটা জানো যে চোঙের বক্রতলের ক্ষেত্রফল কত? ফর্মুলাটা জানতে হবে, 2πr/h, যেখানে আর হচ্ছে তার তলের ব্যাসার্ধ। আমি একটু সাইডে ছবি এঁকে দিচ্ছি, মনে করিয়ে দিচ্ছি। এই যদি আমার চোঙ হয় তাহলে এইটি হলো তার ব্যাসার্ধ আর এইটি হলো তার উচ্চতা। এটি আর, এটাকে এইচ ধরলে তার বক্রতলের ক্ষেত্রফল হয় 2πr/h। এবার এটার সাথে বলেছে একটা নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল একটা নিরেট গোলকের কত? সেটা হচ্ছে তোমার 4πr²। তো এই দুটো সমান বলে দিয়েছে। হ্যাঁ, বক্রতলের ক্ষেত্রফল আর নিয়ে চলো এর বক্রতলের ক্ষেত্রফল দুটো সমান হলে চোঙটির উচ্চতা ও ব্যাসের দৈর্ঘ্য উভয়ই 12। অর্থাৎ চোঙের যে উচ্চতা এইচ আর তার ব্যাসের দৈর্ঘ্য, হ্যাঁ, ব্যাসের দৈর্ঘ্য 12 সেমি। তো এইচ 12 আর ব্যাস মানে 2r12। ঠিক আছে, তো এবার কি বলেছে তাহলে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? আচ্ছা, গোলকের ব্যাসার্ধটাকে দুটোকেই একই ধরা হয়ে গেছে, এটাকে ক্যাপিটাল আর ধরা হোক তাতে সুবিধে। এইবার আমরা ভ্যালুগুলো বসাবো। 2r এর জায়গায় 12 বসাবো, মানে এইটা একটা সমীকরণ এসে গেছে। তাহলে এই ক্যাপিটাল আরটা দরকার, এটাকে বাম দিকে নিয়ে আসি। তাহলে 4πR² ইকুয়াল টু 2πr/h। এইবার লক্ষ্য করো, পাইটা কেটে দিলাম, 2 এর সাথে এটা কেটে গিয়ে 2, তাহলে 2R² ইকুয়াল টু RH। আচ্ছা, আর এর মান কত দেখো এইখান থেকে পেয়ে যাবো। আর এর মান দেখো 6, কারণ 2r যদি 12 হয় তাহলে আর 6, আর এইচ এর মান 12 দেওয়া আছে। এবার তাহলে r² কত? 6 × 12/2, 2 3 6। তাহলে এবার কি বেরোলো? তাহলে 12 মানে তো 12 3 কত? 36, 36 মানে 6²। তাহলে ক্যাপিটাল আর ইকুয়াল টু 6। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি ক্যাপিটাল আর অর্থাৎ ব্যাসার্ধ ইকুয়াল টু 6 সেমি। একটি নিরেট অর্ধগোলাকার গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সাথে সমান। আচ্ছা, তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত? 3πr²। সেটা কার সাথে সমান? গোলকের বক্রতল, অর্থাৎ 4πr² এর সাথে সমান। গোলকের বক্রতল তো ক্যাপিটাল আর ধরি। এবার অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত? অর্থাৎ অর্ধগোলক হচ্ছে স্মল আর ধরা হয়েছে, এই ক্যাপিটাল আর/ক্যাপিটাল আর বের করলেই হবে। তো প্রথমত পাইগুলো কেটে দেবো। এবার আরগুলোকে একদিকে নিয়ে আসবো, অর্থাৎ r²। আচ্ছা, এই মুহূর্তে যা হয়েছে সেটা একবার লিখে নিই, 4r²। এবার এই ক্যাপিটাল আরটাকে এই দিকে আনবো আর থ্রিটাকে ওই দিকে নিয়ে যাবো। তাহলে কি হবে দেখো, এদিকে এলে বাই আকারে আসবে আর ওদিকে গেলে বাই আকারে যাবে। তাহলে স্মল আর বাই ক্যাপিটাল আর কত হবে? এতে যদি স্কোয়ার আছে তাহলে এদিকে রুট বসবে, তাহলে √4/3, অর্থাৎ 4 এর রুট তো 2 আর 3 রুট হচ্ছে √3। তাহলে অনুপাতটা হচ্ছে 2:√3 হয়ে গেল। আচ্ছা, এবার চারেরটা আসা যাক। আচ্ছা, এবার চারের অঙ্কটা আলোচনা করা যাক। বক্রতলের ক্ষেত্রফল এস, আয়তন ভি, কি দেওয়া আছে? s³/v²। এস কি? বক্রতলের ক্ষেত্রফল, তাহলে 4πr² আর v² কে 4/3π আর ভিটা হচ্ছে আয়তন, আমরা আয়তনটা লিখলাম। এবারে স্কোয়ারটা বসাতে হবে। এর স্কোয়ার আছে আর এর কিন্তু কিউব আছে। এবার দেখো, 4-এর কিউব, কিউবগুলো সব মাথায় মাথায় বসিয়ে দিচ্ছি। 4-এর কিউব, পায়ের কিউব, এবার r² কিউব করলে কিন্তু দেখো এরকম হচ্ছে। এবার 4/3 এক্ষেত্রে স্কোয়ার, π² r³ স্কোয়ার। তাহলে দেখো
আচ্ছা, এইখানে একটা পাই আছে, একটা কিউব কেটে গেছে, তাহলে একটা পাই। এবার তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? এখানটায় দাঁড়াচ্ছে 4 কিউব ইন্টু পাই ইন্টু r⁴, লক্ষ্য করো 2 আর 3 গুণ করলে 6 হবে। আর নিচে 4 স্কোয়ার বাই 3 স্কোয়ার ইন্টু r⁶, 3 আর 2 গুণ করলে 6। এবার এটা কেটে যাবে। এইটা বাই 4 স্কোয়ার বাই 3 স্কোয়ার ইন্টু পাই, 4 কিউব। আর এইটা বাই আকারে আছে, দেখো এটা গুণ করলে 3 স্কোয়ার বাই 4 স্কোয়ার ইন্টু পাই। এটা বাই আকারে থাকলে উল্টে যায়। এবার এইখানে একটা 4 কেটে যাবে, তার মানে দেখো 9 4 36 পাই। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, লাস্ট একটি অঙ্ক রয়েছে, এটি এবার করা যাক। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তো ধরা যাক গোলকের ধরো শুরুতে তার ব্যাসার্ধ ধরো এক্স, আর তার বক্রতলের ক্ষেত্রফল আমি এ ধরলাম। তাহলে এই মুহূর্তে তার বক্রতলের ক্ষেত্রফল কত আছে? 4πx²। এটাকে A1 দিলাম। পরে কি হয়েছে? পরে তার ব্যাসার্ধ বেড়েছে। কত বেড়েছে? না 50%। তাহলে আগে ছিল এক্স, আর তার সাথে যোগ হয়েছে এক্স এর 50%। এক্স এর মানে গুণ করতে হয়, 50% মানে 50/100। তাহলে এটাকে প্রথমে ক্যালকুলেশন করে নিই, এক্স প্লাস এক্স, এটা কাটাকুটি করলে 2, মানে x/2। আচ্ছা, এটা যোগ করো, তাহলে 3x/2। এটা কত হলো? তার ব্যাসার্ধ হয়ে গেল। তাহলে A2 হলো 4π। এবার x মানে কি ব্যাসার্ধ বর্গ হবে, তাহলে কি হলো 3x/2। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে যখন বাড়ানো হয়ে গেছে বর্ধিত অবস্থায়, তাহলে তখন তার বক্রতলের ক্ষেত্রফল কত? 4π, এইটা হচ্ছে স্কোয়ার। এবার এ কি বলেছে? শতকরা কতটা বৃদ্ধি পেয়েছে। এটা আমরা কি করে বের করব? কতটা বেড়েছে, তাই তো? এটা বের করব এরকম, শতকরা বৃদ্ধি যদি বের করতে হয়, তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইটি বের করতে হবে, A2 মাইনাস A1 বাই A1 ইন্টু 100। এইটার ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, তো এটা কি কম করে বের করব? দেখো, A1 কত? 4πx²। শতকরা বৃদ্ধি বের করতে গেলে সবসময় আমাদের এইভাবে করতে হবে। এবার কতটা বেড়েছে? A2 মানে 4π, এটা একটু ক্যালকুলেশন করে নিই, 4π 3² 9 4x², 4 4 কেটে গেলে 9πx²। 4πx², 5πx² বাই 4πx², তাহলে কত হলো? 5/4 হলো। এবার দেখো ইন্টু 100 ছিল, এটা ভুলে গেছি, ইন্টু 100 ইন্টু 100 ইন্টু 100, তাহলে 4 25, 25 5-এ কত হবে? 125। তাহলে কত শতাংশ বৃদ্ধি পাবে? না 125% বৃদ্ধি পাবে। আশা করি বুঝতে পারলে। তো সমস্ত অঙ্কগুলো আলোচনা হলো। এরপরে যে জায়গাটা বুঝতে পারছো না এক্স্যাক্টলি সেই জায়গাটা আমাকে বলো যে এক্স্যাক্টলি কোথায় বুঝতে পারছো না।